আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের আমার আছে জন পর্ব ৪ এবং এটি শেষ পর্ব। লবণ পানি দিয়ে কুলকুচি করো। কয়েছি স্যার, গরম শেক দাও, শেকটা খুব উপকারী। স্যার আর কিছু লাগবো? না, লাগবে না। খানা তৈরি হতে দেরি হবে নাকি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, রাতে রান্নার দায়িত্ব নিয়েছে সাব্বির। ওয়াইল্ড ডাক রোস্টের সে নাকি একটা চমৎকার প্রিপারেশন জানে। দুপুরবেলাতেই সে বালিহাঁসগুলির চামড়া তুলে টক দই দিয়ে ডুবিয়ে রেখেছে। টক দইয়ে ৮ ঘন্টা ডুবানো থাকতে হবে। ১ মিনিটও এদিক ওদিক হতে পারবে না। ৮ ঘন্টা পার হয়েছে রাত ৮টায়। এখন হাঁসগুলিকে স্টিম করা হচ্ছে। কেটলিতে পানি ফুটানো হচ্ছে। কেটলির নল দিয়ে যে বাষ্প বেরিয়ে আসছে তাই ব্যবহার করা হচ্ছে স্টিম করবার জন্য। কায়দাটা ভালোই। দিলু সমস্ত ব্যাপারটা দেখছে মুগ্ধ হয়ে। সে রান্নাঘরে একটা চেয়ার নিয়ে চেয়ারের উপর পা তুলে আরাম করে বসে আছে এবং সারাক্ষণই কথা বলছে। সাব্বির ভাই, স্টিম দিচ্ছেন কেন? স্টিম দেওয়ার জন্য মাংস নরম হবে। টক দইয়ে ডুবিয়ে রাখলেন কেন? রেসিপিতে বলা হয়েছে তাই। টক দই না পেলে ভিনেগারেও ডুবিয়ে রাখা যেত। টক দই ভিনেগারের চেয়ে ভালো। এরপর কি করবেন? পেটের ভিতর রসুন ভরে আগুনে ঝলসাবো, বাস। এই রান্না কার কাছে থেকে শিখেছেন? আমার এক মেক্সিকান বান্ধবী ছিল, ওর আত্ম। ও অনেক রকম রান্না জানত। দিলু একটু লজ্জা পেল। কেউ এভাবে বান্ধবীর কথা বলে নাকি? কিন্তু সাব্বির ভাই এমন সহজভাবে বলছেন যেন বান্ধবী থাকার মতো মধ্যে লজ্জার কিছু নেই। ওনার নাম কি সাব্বির ভাই? ওর নাম মারিয়া। মারিয়া? কি বিশ্রী না। বৃষ্টি কোথায়? মেরি থেকে মারিয়া। উনি দেখতে কেমন? আমার কাছে তো ভালোই লাগতো। খুব লম্বা, বড় বড় কালো চোখ, খুব শব্দ করে হাসত। ওনার ছবি আছে? আছে। দেখতে চাও? হুম, আচ্ছা, দেখাবো। সাব্বির ভাই, আমার কয়েকটা সুন্দর ছবি তুলে দিবেন তো? দেব। কবে দিবেন? যখন চাও, কাল ভোরেই দিতে পারি। এক কাজ করো, তোমার লাল শাড়ি আছে? না, লাল স্কার্ট আছে। ঠিক আছে, ওই লাল স্কার্ট পরে পুকুরে সাঁতার দেবে, আমি ছবি তুলব। সবুজ পানির ব্যাকগ্রাউন্ডে লাল স্কার্ট চমৎকার আসবে। তবে আমার ফিল্ম হাই স্পিডে ASA 500, আর একটু কম হলে ভালো হতো। আমি তো সাঁতার জানি না। ইস, সাঁতার দেওয়ার ছবি ভালো আসতো। জলকন্যার এফেক্ট পাওয়া যেত। রাত দিন আপনি শুধু ছবির কথা ভাবেন, তাই না? ভাবি। দিল কিছুক্ষণ চুপ করে রইল। দেখল সাব্বির কিভাবে হাঁসের গায়ে স্টিম লাগাচ্ছে। দেখে মনে হয় লোকটা এ কাজ দীর্ঘদিন ধরে করেছে। দিলু বলল, মারিয়া বুঝি খুব ভালো মহিলা ছিলেন? হ্যাঁ, বাঙালি মেয়েদের মতো। বাঙালি মেয়েরা বুঝি ভালো? হ্যাঁ, বাঙালি মেয়েরা খুব সেন্টিমেন্টাল। সেন্টিমেন্টাল না হলে মেয়েদের মানায় না। আচ্ছা সাব্বির ভাই, আমি সেন্টিমেন্টাল? হ্যাঁ। কিভাবে বুঝলেন? জামিল সাহেবের সঙ্গে বসে তুমি গল্প করছিলে, আমি শুনছিলাম। কথা শুনেই বুঝে গেলেন? দিলো, কথা শুনে অনেক কিছু বোঝা যায়, আমি বুঝতে পারি। দিলু ভয়ে ভয়ে বলল, আর কি বুঝেছেন? বুঝলাম যে তুমি জামিল সাহেবের প্রেমে পড়েছ।
অ্যাডোলেসেন্স লাভ চমৎকার জিনিস। দিলুর কান ঝাঝা করতে লাগলো। মিনিট 5 কোনো কথাবার্তা না বলে সে চুপচাপ রইল। সাব্বির হাসি মুখে বলল, কি দিল, ঠিক বলিনি? দিলু কোনো জবাব দিল না। রেহেনা রান্নাঘরে ঢুকে দেখলেন চোখ মুখ লাল করে দিলু চেয়ারে পা উঠে বসে আছে। তিনি বিরক্ত স্বরে বললেন, তুই এখানে কি করছিস? দেখছি। বাবুকে একটু সামলাবার চেষ্টা করলেও তো পারিস। আমি কতক্ষণ দেখব? দিলু নিঃশব্দে উঠে চলে গেল। রেহেনা বললেন, সাব্বির, তোমার রান্নার কত দূর? হয়ে এসেছে, এখন শুধু আগুনে ঝলসাবো। খাওয়া যাবে তো? আপনাদের ভালো লাগবে। ভালো না লাগলে এতটা কষ্ট শুধু শুধু করতাম না। রেহেনা বললেন, আমাকে কিছু করতে হবে? না, আপনি বিশ্রাম করুন। রেহেনা চলে গেলেন। পুরুষ মানুষ রান্নাঘরে হাঁড়ি পাতিল নিয়ে নাড়াচাড়া করছে, এটা তার দেখতে ভালো লাগে না, অসহ্য লাগে। রেহেনা বারান্দায় থমকে দাঁড়ালেন। নিচু গলায় বললেন, আজও বসেছ? হ্যাঁ, বসলাম। বোতল কটা এনেছ? বেশি না, দুটো মাত্র। রেহেনা, একটু বসো আমার পাশে। না। কেন এরকম করছো? বেশি দিন তো আর বাঁচব না। শেষ কটা দিন আরাম করতে দাও। বেশি দিন বাঁচবে না এই তথ্যটা আবার কবে জোগাড় করলে? এক পামিস্ট আমার হাত দেখে বলেছে আমি বাঁচব মাত্র 60 বছর। ভালো পামিস্ট, যা বলে তাই হয়। একটু বসো রেহানা। রেহানা বসলেন। ওসমান সাহেব পৃষ্ঠ গলায় বললেন, একটা ধাঁধা জিজ্ঞাসা করি, দেখি বলতে পারো কিনা। ধাঁধা জিজ্ঞাসা করতে হবে না, বসে থাকো চুপচাপ। দারুণ ধাঁধা, দিলুর কাছ থেকে শিখেছি এবং নিজে নিজেই উত্তর বের করেছি। আমি 1000 টাকা বাজি রাখছি, তুমি পারবে না। কি বলবো? ওসমান সাহেব দিলুর পানি এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার ধাঁধাটি খুব উৎসাহের সঙ্গে বলতে শুরু করলেন। কাজঘরের পাশের ফাঁকা জায়গাটায় হাঁস ঝলসানের ব্যবস্থা করা হয়েছে। বাতাসের জন্য আগুন তেমন জ্বলছে না। বাঁশের চাটাই দিয়ে হাওয়া আটকানোর ব্যবস্থা করা হয়েছে। জামিল তদারক করছে মোড়ায় বসে। দিলু বারান্দা থেকে তাদের দেখল। একবার ভাবল কাছে যাবে, কিন্তু গেল না। বারান্দায় দাঁড়িয়ে রইল। জামিল ডাকল, এ দিলু, এদিকে আয়। দিলু এগিয়ে গেল। আমাদের ফটোগ্রাফার সাহেব কি হাঁসকে বাতাস দিয়ে শেষ করেছেন? দিলু জবাব দিল, না। কি ব্যাপার, এত গম্ভীর কেন? মাথা ধরেছে। আগুনের পাশে বস, মাথা ধরাটা সেরে যাবে। চেয়ারটা টেনে আন। দিলু বসল। গল্প শোনাবো নাকি বল? মারাত্মক একটা ভূতের গল্প জানি, বলবো? না। না কেন, তোর কি হয়েছে? দিলু মৃদু স্বরে বলল, জামিল ভাই, আপনি আমাকে তুই করে বলবেন না। কেন? কেন বলবো না? আমার খারাপ লাগে। আপনি করে বলবো? তাই চাস? দিলু জবাব দিল না। তোর কি হয়েছে? তুই করে বললে জবাব দিব না। আপনার কি হয়েছে? দিলু গম্ভীর মুখে উঠে দাঁড়ালো। জামিল তাকে হাত ধরে টেনে বসালো। দিলু, তোমার কি হয়েছে? কিছু হয়নি। না, কিছু একটা হয়েছে, আমাকে বলো। আমার মন খুব খারাপ লাগছে, মরে যেতে ইচ্ছে হচ্ছে। দূর বোকা মেয়ে। জামিল শব্দ করে হাসল। একটা হাত রাখল দিলুর পিঠে। নিশাত দূর থেকে দৃশ্যটি দেখল। একবার ভাবল দিলুকে সে ডাকবে, কিন্তু ডাকল না। আগুনের পাশে বসে থাকা মানুষ দুটিকে সুন্দর লাগছে।
বাবু জেগে উঠে কাঁদছে। রেহানা এসে বললেন, বাবুকে একটু ঘুম পাড়িয়ে দেন আনিসাত। আমি পারবো না। দাঁড়িয়েই তো আছিস। দাঁড়িয়ে আছি না মা, দেখছি। কি দেখছিস? দিলুকে দেখছি। দিলু কেমন বড় হয়ে যাচ্ছে দেখেছ মা? রেহানা তাকালে, কিন্তু দিলুর বড় হয়ে যাওয়ার কোনো লক্ষণ দেখলেন না। দিলু চেয়ারে বসে পা নাচাচ্ছে, এটা একটা অভদ্রতা। দিলুকে বলতে হবে। তিনিও বাবুর কাছে চলে গেলেন। নিশা চড়া গলায় বলল, দিলু, একটু আয়। দিলু শান্ত স্বরে বলল, না। জামিল বলল, যাও না, শুনে আসো কি জন্য ডাকছে। না, আমি যাব না। জামিল কৌতূহলী হয়ে তাকালো। তার মনে হলো দিলু কেমন যেন বদলে যেতে শুরু করেছে। দিলু মৃদুস্বরে বলল, জামিল ভাই। কি? চলুন আজ সারা রাত আমরা এরকম আগুনের পাশে বসে গল্প করি। কি নিয়ে গল্প করব? আগে বলুন আপনি রাজি আছেন কিনা। না, দারুণ ঘুম পাচ্ছে। তারপর সারা রাত এরকম ঠান্ডায় বসে থাকলে নিউমোনিয়া হয়ে যাবে। দিলু উঠে দাঁড়ালো। জামিল বলল, কোথায় যাও? দিলু তার জবাব দিল না। রোস্ট ডাক জিনিসটা যে খেতে এতটা ভালো হবে রেহানা কল্পনাও করতে পারেননি। তার আফসোস হতে লাগলো, তিনি পাশে বসে রান্নার পুরো ব্যাপারটা কেন দেখলেন না। সাব্বির বলল, আমি খুব গুছিয়ে লিখে রেখে যাব, আপনার যখন ইচ্ছা রান্না করতে পারবে। বালিহাঁস ছাড়া সাধারণ হাঁস দিয়ে রান্না হবে? জানি না, হওয়া তো উচিত। আমি অবশ্য কখনো ট্রাই করিনি। জামিল বলল, আমার মনে হয় না সাধারণ হাঁস দিয়ে এটা হবে। সাধারণ হাঁসগুলোর গায়ে প্রচুর চর্বি থাকে, বালিহাঁসের গায়ে চর্বি থাকে না। নিশাত হাসি মুখে বলল, আপনি বুঝি পৃথিবীর সব জিনিস জানেন? না, আমি খুব কমই জানি। মাঝে মাঝে লজিক খাটিয়ে দু একটা কথা বলতে গিয়ে সবাইকে বিরক্ত করি। ওসমান সাহেব বললেন, দিলুকে দেখছি না যে। দিলু কোথায়? ও খাবে না, ওর মাথা ধরেছে। চেখে দেখুক। দেখে নিয়ে আয় তো নিশাত। অনেক বলেছি বাবা। জামিল বলল, আমি নিয়ে আসছি। দিলু কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছিল। জামিলকে ঢুকতে দেখে উঠে বসল। ঘর অন্ধকার। আলো চোখে লাগে বলে হারিকেন বিম করে রাখা হয়েছে। জামিল বলল, দিলু, আমাদের সঙ্গে এসে বসো। জিনিসটা ভালো হয়েছে, তোমার ভালো লাগবে। দিলু জবাব দিল না। তুমি হয়তো লক্ষ্য করনি, আমি তুমি করে বলেছি। এসো দিলু, খাওয়া দাওয়ার পর আমরা অনেক রাত পর্যন্ত আগুনের পাশে বসে গল্প করব। আমার মাথা ধরেছে জামিল ভাই। এমন মজার গল্প বলবো যে মাথা ধরা সেরে যাবে। দিলু উঠে এলো। গল্প খুব জমে উঠল খাবার টেবিলে। ওসমান সাহেব পর্যন্ত একটা হাসির গল্প বলে ফেললে। নাসিরউদ্দিন হজ্জার গল্প। সবারই জানা, তবু সবাই হাসল। কিছু কিছু সময় আসে যখন সব কিছুই ভালো লাগে। সাব্বির বলল, নিউ ইয়র্কে এক হোটেলে তার অভিজ্ঞতার গল্প। তার বিছানার সঙ্গে একটা যন্ত্র ফিট করা। সেখানে লেখা, গা মাসাজ করতে হলে এখানে 2টি কোয়ার্টার ফেলুন। বেচারা সরল মনে 2টি কোয়ার্টার ফেলল। তারপর বিছানায় শোয়া মাত্র বিছানা কাঁপতে শুরু করল। সে যে কি কাঁপুনি, বসে থাকা যায় না।
ছুঁড়ে ফেলে দিতে চায়। মিনিট 10 পরে কাঁপুনি থামল, কিন্তু যন্ত্রটির বোধহয় কিছু একটা নষ্ট হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর আবার শুরু হলো কাঁপুনি। থামে, আবার শুরু হয়, আবার থামে, আবার শুরু হয়। গল্প শুনে হাসতে হাসতে রেহানা বিষম খেলে এবং মনে মনে স্বীকার করলে ছেলেটি রসিক। প্রচুর রসগান না থাকলে গল্পটি এত সুন্দরভাবে বলা সম্ভব নয়। ওসমান সাহেব বললেন, সবাই একটা না একটা গল্প করছে। নিশাত, চুপ করে আছো কেন? বাবা, আমি শুনছি। শুধু শুনলে হবে না, বলতেও হবে। নিশাত মৃদু স্বরে বলল, একটা মজার জিনিস লক্ষ্য করলাম আমি। জামিল ভাই হঠাৎ করে দিলুকে তুমি তুমি করে বলছে। জামিল শান্ত স্বরে বলল, দিলু বড় হচ্ছে, এখন আর ওকে তুই বলা ঠিক নয়। বড় কোথায়, ওর বয়স 14 বছর বয়স। দিলু শীতল কণ্ঠে বলল, নভেম্বরে আমার 15 হয়েছে আপা, আমার কিছু মনে থাকে না। 15 হলেই যদি তুমি বলতে হয় তাহলে তো আমাদেরকেও তুমি বলতে হয়। দিলু কিছু বলল না। ওসমান সাহেব বললেন, দিলুমার মনটা মনে হয় খারাপ। নিশাত বলল, ওর মন ভালোই আছে, লোকজন ওকে তুমি তুমি করে বলা শুরু করেছে, মন খারাপ হবে কেন? আমার মন ভালোই আছে। সাব্বির বলল, মন ভালো থাকলে আমাদের একটা হাসির গল্প শোনাতে হবে। দিলু সবাইকে অবাক করে দিয়ে সঙ্গে সঙ্গে গল্প শুরু করল। পরীক্ষায় গরু সম্পর্কে রচনা এসেছে, সবাই লিখছে। একটা ছেলে বলল, স্যার, জহির নকল করছে। স্কুলের মাঠে একটা গরু বাঁধা আছে, জহির জানালা দিয়ে গরুটা দেখছে আর লিখছে। ওসমান সাহেব ঘর কাঁপিয়ে হাসতে লাগলেন। মদ্যপানজনিত কারণে তিনি সব তরল অবস্থায় আছেন। ছোট ছোট হাসির ব্যাপারগুলো তার কাছে অসাধারণ মনে হলো। আরেকটা বলতো মা দিলু। ইতিহাসের স্যার প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো, শেরশাহ কোথায় মারা গেছেন? ছাত্র বলল, ইতিহাস বইতে স্যার, 15 পাতায়। রেহানার মনে হলো তার এই মেয়েটি একটু অন্যরকম হয়েছে, কারোর সঙ্গেই ঠিক মেলে না, একটু যেন আলাদা। নিশাত বলল, দুটি গল্পই জামিল ভাইয়ের কাছ থেকে শোনা, তাই না? হ্যাঁ। তাতে কোনো অসুবিধা আছে? দিল এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সে সত্যি জবাবটা যেন শুনতে চায়। সাব্বির বলল, এক কাপ চা খেতে পারলে মন্দ হতো না। কেউ কি কষ্ট করে চা বানাবে? নিশাত উঠে দাঁড়ালো, আমি বানাবো। দিলু, তুই আয় তো আমার সঙ্গে, একা একা ভয় লাগে। কেটলিতে চায়ের পানি ফুটছে। নিশাত এবং দিলু বসে আছে চুপচাপ। দিলুর মুখ থমথম করছে। তার মুখ দেখেই মনে হচ্ছে সে কিছুক্ষণের মধ্যেই কাটবে। নিশাত বলল, তুই চা খাবি নাকি দিলু? না। আয়, আমরা বরং কফি খাই। ইনস্ট্যান্ট কফির পটটা কোথায় দেখেছিস? আপা, আমি কফি খাবো না। তুমি কি বলবে বলো। আমি আবার কি বলবো? কিছু একটা বলবার জন্যই আমাকে রান্নাঘরে এনেছ, এখন বলো কি বলবে। দিলু, তুই কি রাগ করেছিস? দিলু চুপ করে রইল। নিশাত বলল, চল দুজনে 2 কাপ চা নিয়ে পুকুর ঘাটে বসি। যা, গরম চাদর একটা গায়ে জড়িয়ে আন। তুমি কি ওখানে নিয়ে আমাকে কিছু বলতে চাও? আয় না, গিয়ে বসি, তারপর বলা যাবে। যা, চাদর টাদর কিছু একটা গায়ে দিয়ে আয়। দিলু উঠে গেল। লাল রঙের একটা শাল বের করে গায়ে দিল। কাজঘরের পাশে জামিল সিগারেট টানছে। সে উঁচু গলায় বলল, কোথায় যাচ্ছিস রে? দিলু জবাব দিল না। জামিল ভাই তুই করে বললে সে আরো জবাব দেবে না। জামিল বলল,
দিলু, কোথায় যাচ্ছ? কুকুরঘাটে। একা একা কেন? একটু সাবধানে থাকবে। কেন? ভূত আছে। আপনার মাথা আছে। জামিল শব্দ করে হাসল। তুমি চাইলে আমি সাহস দেবার জন্যে সাথে থাকতে পারি। সাহস দিতে হবে না। পুকুরঘাটটি বড় বেশি নির্জন। মাঝে মাঝে হাওয়া আসে। গাছের পাতায় সরসর শব্দ হয়। ক্রমাগত ঝিঝি ডাকে। আবার কোনো এক বিচিত্র কারণে হঠাৎ ঝিঝির ডাক বন্ধ হয়ে চারদিকে শুনশান নীরবতা নেমে আসে। নিশাত বলল, একটু যেন ভয় ভয় লাগে রে। ফিরে যাবে? না, বস। তারা বসল। নিশাত ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। দিলু বলল, আপা, তুমি কি বলতে চাও বলো। নিশাত চাপা স্বরে বলল, আমার যখন তোর মতো বয়স, তখন জামিল ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয়। জামিল ভাইয়েরা তখন আমাদের পাশের বাসায় থাকতেন, মগবাজারে। আপা, আমি জানি। না, তুই সবটা জানিস না। তারপর কি হলো শোন। 14-15 বছর বয়সটা তো খুব খারাপ। সে বয়সে কাউকে ভালো লাগলে সেটা যে কত তীব্র হয় তা তুই বুঝতে পারছিস কিছুটা। পারছিস না? দিলু তাকিয়ে রইল, কিছু বলল না। নিশাত বলল, অল্প বয়সের ভালো লাগার অনেক রকম ব্যাপার আছে। যখন কলেজে উঠলাম তখন লক্ষ্য করলাম জামিল ভাইকে আর ভালো লাগছে না। এরকম হয়। বিয়ে পড়বার সময় বিয়ে হয়ে গেল। যার সঙ্গে বিয়ে হলো সে জামিল ভাইয়ের ছেলেবেলার বন্ধু। এসব তো আপা আমি জানি। সবটা জানিস না। শোন মন দিয়ে। তোর দুলাভাই একজন চমৎকার মানুষ ছিলেন। পৃথিবীর যে কোনো মেয়ে তাকে বিয়ে করে সুখী হতে পারত, কিন্তু আমি হইনি। আমার সারাক্ষণই জামিল ভাইয়ের কথা মনে হতো। নিশাত চোখ মুছল। দিলু বলল, আমাকে এসব শোনাচ্ছ কেন আপা? জানি না কেন, আমার এসব শুনতে ইচ্ছে হচ্ছে না। নিশাত চুপ করে রইল। কাছেই কোথাও সরসর শব্দ হচ্ছে। দিলু বলল, চলো আপা, ঘরে যাই। আর একটু বস। তোকে একটা মজার কথা বলি। ক্লাস 10-এ উঠলাম যেবার, সেবার আমি আর জামিল ভাই মিলে ঠিক করলাম পালিয়ে যাব। কোথায় পালিয়ে যাবে? সেসব কিছু ঠিক হয়নি। ওই বয়সে ভেবে চিনতে তো আর কিছু করা হয় না। ভেবে চিনতে কাজ করতে পারলে কি আর এত ঝামেলা হয়? নিশাত হাসতে চেষ্টা করল। গল্প উপন্যাসের মতো সত্যি সত্যি একদিন স্কুলে যাবার নাম করে চলে গেলাম কমলাপুর রেল স্টেশন। তোমরা যাওনি নিশ্চয়? না, জামিল ভাই আসেনি। ভালোই করেছ যাওনি। না, ভালো করিনি। এখনো তার জন্যে মনে একটা কষ্ট আছে আমার। দিলু ছোট্ট করে বলল, তুমি কি জামিল ভাইকে বিয়ে করতে চাও? নিশাত জবাব দিল না। দিলু দ্বিতীয়বার বললে, তুমি কি জামিল ভাইকে বিয়ে করতে চাও? হ্যাঁ, মনে হচ্ছে তাই। দিলুর মনে হলো নিশাত কাঁদছে। গলার স্বর যেন ভাঙা ভাঙা। নিশাত খুব শক্ত মেয়ে। সে কি সত্যি সত্যি কাঁদবে বিশ্বাস হয় না। দিলু মৃদু স্বরে বলল, জামিল ভাইকে কিছু বলেছ? না। বলো তাকে, তিনি তো তোমার জন্যই আসেন। নিশাত দিলুকে বুঝতে চেষ্টা করলে। শান্ত, ভাবলেশহীন মুখ, উজ্জ্বল চোখ, বড় মায়াবতী চেহারা দিলুর। নিশাতের মনে হলো আজ ঠিক এই মুহূর্তে দিলুর বয়স অনেকখানি বেড়ে গেছে। লেবু ফুল ফুটেছে কোথাও, মিষ্টি গন্ধ আসছে। গাঢ় অন্ধকার চারদিকে। নিশাত কাঁদতে শুরু করল। দিলু বসে রইল চুপচাপ।
নিশাত ফোপাতে ফোপাতে বলল, বেঁচে থাকা বড় কষ্ট। আপা, চলো যাই, শীত লাগছে। আর একটু বস প্লিজ। তারা দুজন বসে রইল প্রায় মাঝরাত পর্যন্ত। একসময় হাতে টর্চ নিয়ে তাদের খুঁজতে এলো জামিল। পানিতে ডুবে গেছো কিনা তাই দেখতে এলাম, মনে হচ্ছে ঠিক মতোই আছো, কাজেই ডিস্টার্ব না করে চলে যাচ্ছি। শুধু একটা জিনিস তোমরা মনে রাখবে, এ বাড়িতে ভূত আছে, ঠাট্টা না, সত্যি। নিশাত কিছু বলল না। দিলু বলল, জামিল ভাই, আপনি বসুন এখানে, আপা কি যেন বলবে আপনাকে। টর্চটা দিন, আমি চলে যাই। যেতে পারবে একা? পারব। দিলু যেতে যেতে থমকে পিছনে ফিরে তাকালো। অন্ধকারে জামিল ভাইয়ের জ্বলন্ত সিগারেট ওঠানামা করছে। এর বাইরে আর কিছু দেখা যাচ্ছে না। কত কাছাকাছি বসে তারা দুজন। নিশাত আপা যদি আজ বলে, জামিল ভাই চলুন আজ সারা রাত আমরা গল্প করি, তাহলে জামিল ভাই কি বলবেন? রাত অনেক হয়েছে। ওসমান সাহেবের ঝিমুনি ধরে গেছে। তিনি উঠবো করছিলেন, কিন্তু আবার ঠিক উঠতেও যাচ্ছিলেন না। দিল এক সময় এসে দাঁড়ালো তার পাশে। ঘুমোসনি মা? না বাবা। কোথায় ছিলি? পুকুরঘাটে বসেছিলাম আপার সঙ্গে। বাবা, আমি তোমার পাশে একটু বসি? ওসমান সাহেব হাত বাড়িয়ে পাশের চেয়ারটা টানতে গেল। দিলু বললে, বাবা, আমি তোমার সঙ্গে বসবো, আমাকে একটু জায়গা দাও। ওসমান সাহেব সরে জায়গা করে দিলেন। নরম স্বরে বললেন, দিলু, তোর কি হয়েছে? বাবা, আমার বড় কষ্ট। কিসের কষ্ট? জানি না বাবা। ওসমান সাহেব মেয়েকে জড়িয়ে ধরলেন। তার মনে হলো দিলু কাঁদছে, কিন্তু দিলু কাঁদছিল না। ওসমান সাহেব ভরাট গলায় বললেন, ঘুমোতে যাও মা, ঠান্ডা হাওয়া দিচ্ছে, শরীর খারাপ করবে। রেহেনা বাবুকে ঘুম পাড়িয়ে ক্লান্ত হয়ে শুয়েছিলেন। দিলুকে দেখে বললেন, তোর কি শরীর খারাপ? তোকে এমন লাগছে কেন? শরীর ভালোই আছে। নিশাত কোথায়? পুকুর ঘাটে। রেহানা তীক্ষ্ণ কণ্ঠে বললেন, এত রাতে একা একা সে সেখানে কি করছে? একা একা না মা, জামিল ভাই আছেন। রেহানা উঠে বসলে। তার ধারণা ছিল জামিলকে নিশাত সহ্য করতে পারে না। তিনি কিছু একটা জিজ্ঞাসা করতে গিয়েও জিজ্ঞেস করলেন না। দিলু বলল, মা, আমি তোমার পাশে একটু শুয়ে থাকি। দিলু মাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ফিস ফিস করে বলল, নিশাত আপার সঙ্গে জামিল ভাইয়ের বিয়ে হলে ভালোই হবে মা। কি বলছিস বিড়বিড় করে? পরিষ্কার করে বল। কিছু বলছি না মা। দিলু আরো শক্ত করে মাকে জড়িয়ে ধরল। চারদিকে আবছা অন্ধকার, ঝিঝি ডাকছে, শীতের হিমেল হাওয়া। বাবু ঘুমের মধ্যেই কেঁদে উঠল। একটা টিকটিকি ডাকল, টিক টিক টিক। দিলু ভাসছিল মাছ পুকুরে। তার পরনে লাল একটা স্কার্ট, মাথার কালো চুল চারদিকে ছড়ানো। দিঘির সবুজ জলের ব্যাকগ্রাউন্ডে একটা অসাধারণ কম্পোজিশন। একজন ফটোগ্রাফার এরকম একটা দৃশ্যের জন্য সারা জীবন অপেক্ষা করে। সাব্বির দীর্ঘ সময় দিলুর ভেসে থাকা শরীরটির দিকে তাকিয়ে রইল। ভোরের আলো ফুটতে শুরু করেছে। স্কার্টের গাঢ় রং গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে। সাব্বির ছবি তুলতে গিয়েও তুলতে পারল না। পাগলের মতো চেঁচাতে লাগল, তোমরা কে কোথায় আছো? এই মেয়েটিকে বাঁচাও। দমকা একটা হাওয়া এলো তখন। সে হাওয়ায় দিলু ঘেঁষে আসতে লাগলো ঘাটের দিকে, যেন সে বলছে, ছবি তুলুন সাব্বির ভাই। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের আমার আছে জল, পর্ব 4, এবং এটি ছিল শেষ পর্ব।